বড় একজন বিজনেসম্যান অনিকেতের অ্যাফেয়ার চলছে নিজের ডেন্টিস্ট দেবিকার সাথে। তারা দুইজন নিখুঁত একটি প্ল্যান তৈরি করে অনিকেতের ওয়াইফ অবনীকে রাস্তা থেকে সরানোর জন্য। কিন্তু সবসময় কি প্ল্যান মোতাবেক সবকিছু হয়? একদম না। একের পর এক টুইস্ট আর ডার্ক হিউমার নিয়ে তৈরি আমাদের আজকের মুভি ভালভি, যার অর্থ উইপোকা বিশেষ। আমি যখন এক্সপ্লেন করছি তখন মুভিটির IMDb রেটিং 8.4/10, যেটা খুব খুব ভালো রেটিং। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনী শুরু হয় একটি ঝাড়বাতি দেখিয়ে। ঘড়িতে সময় 1:22। আমরা দেখতে পাই সেই বাড়িতে থাকা হাজবেন্ড এবং ওয়াইফ বন্দুক হাতে বলছিল তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারা দুইজনেই গুলি চালায়। হাজবেন্ড মারা যায় কিন্তু ওয়াইফের পিস্তল খালি ছিল। ওয়াইফ অনিকেত অনিকেত বলে কাঁদতে শুরু করে। দেখা যায় অনিকেত তার অ্যাফেয়ার পার্টনার এবং তার ডেন্টিস্ট দেবিকার সাথে বসে বসে পিৎজা খাচ্ছিল। আসলে একটু আগের ঘটনাটি দেবিকার ভাষ্যমতে ঘটবে যদি অনিকেত তাদের প্ল্যান বাস্তবায়নের সময় ভুল বন্দুক হাতে তুলে নেয়। অনিকেত জানায় কালো বন্দুকটি তার ওয়াইফকে দেবে এবং সিলভার বন্দুকটি সে নেবে। ভুল হওয়ার কোনো চান্সই নেই। প্ল্যান সঠিকভাবে কাজ করলে দুজনেই যখন ট্রিগার চাপ দেবে তখন শুধু অনিকেতের ওয়াইফ অবনী মারা যাবে। অনিকেতের কিছুই হবে না। তারপর সে পিস্তল ও নিজের সুইসাইড নোট নিয়ে চলে যাবে। দেবী অনিকেতের ভুল ধরিয়ে দেয়, বলে সাইলেন্সার ব্যবহার করতে হবে আর সুইসাইড নোট পকেটে নয় বরং খেয়ে ফেলতে হবে। এই ছোট ছোট ভুলগুলো একদমই করা যাবে না। কালকেই সেই দিন, সবকিছু একদম পারফেক্ট হতে হবে, নয়তো কিছু করার দরকার নেই। অনিকেত হতভম্ব হয়ে বলে, দরকার নেই কিভাবে? বউ আত্মহত্যা করতে রাজি হয়ে গিয়েছে। এরকম বউ পরে আর পাবো না। কয়েকদিন আগেই মাথার সমস্যার কারণে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। সবকিছু একদম পারফেক্ট। এছাড়া দেউলিয়া দেখানোর বিষয়টিরও ব্যবস্থা হয়ে গিয়েছে। দেবী জিজ্ঞেস করে অবনী সত্যি সত্যি দেউলিয়া হওয়ার বিষয়টি বিশ্বাস করেছে কিনা। অনিকেত জানায় অবনী কখনো ব্যাংকে পাও রাখেনি। ওর মতো বোকা মহিলা বিশ্বাস তো করবেই। তারপর রাগে গজগজ করতে করতে বলে ও একটা পাগল, প্রচন্ড ইরিটেটিং। সেদিন ডিভোর্সের কথা বলাতে অনিকেতের দিকে কাঁটা চামচ ছুঁড়ে মেরেছিল, একটুর জন্য চোখে লাগেনি। দেবী একটু চুপ থেকে অনিকেতকে পানি খেতে বলে, কারণ তার কিডনিতে পাথর। পানি খাওয়া শেষে তারা ফাইনাল রিহার্সাল শুরু করে। যেদিন তারা সুইসাইড করার ডিসিশন নেবে তার আগের দিন রাতে অনিকেত কল করে দেবীর কাছ থেকে দাঁতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবে। দেবিকা তার অ্যাসিস্ট্যান্টকে পরের দিন ছুটি দেবে যাতে সে ক্লিনিকে একা থাকে। পরের দিন সকালে অর্থাৎ সুইসাইড করার দিন সকালে অনিকেত বাসা থেকে বের হয়ে সবার আগে থানায় আসবে। দেবী তাকে শুধরিয়ে দিয়ে বলে একা নয়, ড্রাইভার সহ থানায় যাবে। সেখানে নিজের পিস্তল হারিয়ে যাওয়ার কমপ্লেন ফাইল করে রিসিট কালেক্ট করবে। তারপর নিজের অফিসে যাবে। দুপুরে নিজের সেক্রেটারিকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টের কথা বলবে। দেবী তাকে আবারও মনে করিয়ে দেয় সে নয় বরং দেবীর অ্যাসিস্ট্যান্ট তার সেক্রেটারিকে কল করে অ্যাপয়েন্টমেন্টের কথা বলবে। আর তার সেক্রেটারি যখন অনিকেতকে জানাবে তখন অনিকেত এমন ভান করবে যেন সে ডেন্টিস্টের কথা ভুলেই গিয়েছিল। সে অফিস থেকে সরাসরি দেবীর ক্লিনিকে চলে আসবে। সেখানে পৌঁছে সবার আগে গ্রাউন্ড ফ্লোরে থাকা ফটোকপির দোকানে একটি বই ফটোকপি করতে দেবে। দোকানদার তাকে 1 ঘন্টা পরে আসতে বললে সে দোকানদারকে বলবে সে ততক্ষণে ডেন্টিস্টের কাছ থেকে কাজ সেরে আসছে। এত কিছু করবে যাতে অনিকেত সিসিটিভিতে ক্যাপচার হয়ে যায়। সেখান থেকে সরাসরি দেবীর কাছে এসে বাইরে বাকি পেশেন্টদের সাথে বসে অপেক্ষা করবে যাতে সেখানকার সিসিটিভিতেও তাকে দেখা যায়। ঠিক একটাই দেবী তাকে ভেতরে ঢোকাবে। যেহেতু দেবী কেবিনে পেশেন্ট বাদে কাউকে অ্যালাউ করে না তাই কোনো সমস্যা হবে না। অনিকেত কেবিনেই নিজের কাপড় বদলে ডেলিভারি বয়ের কাপড় পরে পেছন দরজা দিয়ে বেরিয়ে যাবে। তারপর নিচে আগে থেকে পার্ক করে রাখা স্কুটি চালিয়ে নিজের বাড়িতে চলে আসবে। সে 1:15-র দিকে নিজের বাংলো বাড়ির সামনে স্কুটি পার্ক করে ভেতরে চলে যাবে। দেবী বলে মানুষ ভাববে অনিকেত তার ক্লিনিকে, কিন্তু অনিকেত আসলে নিজের বাড়িতে থাকবে আর মুখ ঢাকা থাকায় যাওয়ার সময় কেউ তাকে চিনতেও পারবে না। এরপর অনিকেত বেল বাজালে অবনী দরজা খুলে দেবে। অবনী যদি তার পোশাক দেখে সন্দেহ করে তাহলে অনিকেত বলবে শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছিল তাই সে ছদ্মবেশে বেরিয়ে এসেছে। তারপর তারা নিজেদের সুইসাইড নোট লিখবে। সাইলেন্সার লাগানো কালো আসল পিস্তল অবনী আর নকল সিলভার কালারের পিস্তলটি অনিকেত নেবে। এরপর 1 2 3 কাউন্ট করে একসাথে গুলি করবে যাতে অবনী মারা যাবে। সাইলেন্সার লাগানো থাকায় আশেপাশের কেউ জানতেও পারবে না সেখানে কি হয়েছে। এরপর অবনীর সুইসাইড নোট তার পাশে রেখে নিজের নকল পিস্তল ব্যাগে ভরবে আর নিজের সুইসাইড নোট খেয়ে ফেলবে। তারপর সেখান থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় স্কুটি চালিয়ে আবারও দেবীর ক্লিনিকে চলে
চলে আসবে। তারপর স্কুটি সঠিক জায়গায় পার্ক করে উপরে আসার সময় চিঠি বের করে হাতে নেবে যাতে কেউ তাকে সন্দেহ না করে। এরপর আবারও পেছন পাশ দিয়ে দেবীর চেম্বারে চলে আসবে। চেম্বারে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 1:45 বেজে যাবে। তারপর আবারও নিজের কাপড় বদলে ফেলবে আর দেবী দ্রুত তার দাঁতের ফিলিং পলিশ করে দেবে। এরপর অনিকেত চেম্বার থেকে বেরিয়ে যাবে যেটা সিসিটিভিতে রেকর্ড হবে। অনিকেত সেখান থেকে ড্রাইভার সহ অফিসে চলে যাবে। দেবী আবারও তাকে শুধরে দেয়, বলে সে ক্লিনিক থেকে বের হয়ে গ্রাউন্ড ফ্লোরে থাকা ফটোকপির দোকান থেকে ফটোকপি কালেক্ট করবে যাতে সেখানকার সিসিটিভিও তাকে রেকর্ড করে। সেখান থেকে সে ড্রাইভার সহ অফিসে চলে যাবে। দুপুর 2টোর দিকে তাদের কাজের মহিলা রাধাবাই কাজে আসে। রাধাবাই তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে অবনীর লাশ দেখে তাকে কল করবে। সে দুঃখী হওয়ার নাটক করতে করতে বাড়িতে চলে আসবে। ততক্ষণে সেখানে পুলিশও পৌঁছে যাবে। তারা ইনভেস্টিগেশন নিশ্চয় করবে, কিন্তু পুলিশ সেটাই ডিসিশন নেবে যেটা তারা চাইছিল। তারা ভাববে অবনী অনিকেতের পিস্তল চুরি করে আত্মহত্যা করেছে কারণ সে মেন্টালি আনস্টেবল ছিল। তার তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও চলছিল। পুলিশরাই তাকে নির্দোষ প্রমাণ করে উল্টো তাকে সান্ত্বনা দেবে। কেস ক্লোজড। এরই মাঝে অনিকেতের কাছে একটি কল আসে। ট্রাকওয়ালা ফোন করে জিজ্ঞেস করে বাড়ি রেনোভেশনের জন্য জিনিসপত্র কবে সরাতে হবে। সে বলে পরে কল করে জানাচ্ছে। অনিকেত রেনোভেশনের নামে বাড়ির জিনিসপত্র সরাবে আর অবনীকে বলবে ব্যাংক ঋণ খেলাপি করার জন্য জিনিস জব্দ করেছে। দেবী নকল একটি জিনিস জব্দ করার নোটিশও বানিয়ে ফেলেছিল। অনিকেত অনেক খুশি ছিল, কিন্তু দেবিকা বলে অবনী যদি শেষ মুহূর্তে সুইসাইড করতে রাজি না হয়। অনিকেত বলে তাহলে প্ল্যান ক্যান্সেল করতে হবে। দেবী জিজ্ঞেস করে পুলিশকে কি বলবে, সে তো পিস্তল মিসিং রিপোর্ট লিখিয়ে এসেছে। অনিকেত উত্তর দেয় বলবে পিস্তল খুঁজে পেয়েছে। তখন দেবিকা বলে অবনী আবারও সুইসাইড করতে রাজি হয়ে গেলে তখন কি থানায় গিয়ে বলবে যে পিস্তল আবারও হারিয়ে গিয়েছে। প্ল্যান ক্যান্সেল করে অনিকেত অবনীর সাথেই সংসার করতে থাকবে, কিন্তু তার কি হবে। অনিকেত বলে অবনী সুইসাইড করতে রাজি না হলে সেই তাকে গুলি করবে। দেবী জানায় গুলি করলে কিছুটা গান পাউডার হাতেই থেকে যায়। এভাবেই খুনিরা ধরা পড়ে। অনিকেত বলে সে ফুল হাতা শার্ট পরবে, পরে শার্টটি পুড়িয়ে ফেলবে আর হাত ভালোভাবে ধুয়ে নেবে, কোনো সমস্যা হবে না। বেরিয়ে যাওয়ার আগে অনিকেত দেবীকে বলে যায় কোনো প্রকার চিন্তা না করতে, কারণ তাদের ফোনে কথা হয় না, দেখা করার কোনো রেকর্ডও নেই। তাদের অ্যাফেয়ার আছে, কেউ কখনো জানতেও পারবে না। তাছাড়া পারফেক্ট মার্ডারই হলো পারফেক্ট সুইসাইড। অনিকেত বাড়ি ফিরে আসে। ভেতরে যাওয়ার আগে দরজায় নকল এভিকশন নোটিশ লাগিয়ে দেয়। তারপর নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে চলে আসে। সে অবনীকে ডেকেও কোনো প্রকার সাড়া পায় না। বেডরুমে এসে দেখতে পায় অবনী অর্ধেক বিছানার নিচে ঢুকে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল অবনী আর বেঁচে নেই। অনিকেত নিজের ব্যাগ থেকে পিস্তলটি বের করে ফাঁকা আওয়াজ করতেই অবনী উঠে পড়ে। অনিকেত কিছু বলতে গেলে তাকে চুপ করিয়ে একটি উই পোকার সাথে কথা বলতে শুরু করে। তার কথা বলার ধরন এমন যেন উই পোকাটি তার সন্তান। আসলে অবনীর মতে সে উই পোকার প্লাস্টিক খাওয়া নিয়ে রিসার্চ করছে। দেখে মনে হচ্ছিল অবনী আসলে একটু পাগলাটে স্বভাবের। অনিকেত তাকে এইসব পাগলামি বন্ধ করতে বললে অবনী বলে একে অপরের জন্য সময় নেই, বাচ্চা নেই, এখন তো টাকাও নেই, তাহলে তার বেঁচে থেকে কি লাভ। অংশুমান বলেছে সবসময় নিজের জন্য বাঁচতে। অংশুমান অবনীর সাইক্রিয়াটিস্টের নাম। এরই মাঝে বেল বেজে উঠলে অনিকেত দরজা খুলে দেখে অবনী কেক অর্ডার করেছিল। সে বলে বিষ খাওয়ার টাকা নেই আর অবনী কেক অর্ডার করছে। অবনী জানায় আজ তার জন্মদিন। তার জন্মদিনের কথা অনিকেতের কখনোই মনে থাকে না। এই 14 বছরে মাত্র একবার মনে ছিল। অনিকেত তাকে সরি বলে। অবনীকে দেখে অবশ্য মনে হচ্ছিল না যে সে তাতে দুঃখ পেয়েছে। সে উল্টো জিজ্ঞেস করে অনিকেত আজ সারাদিন কোথায় ছিল। অনিকেত মিথ্যা বলে সে ব্যাংকে গিয়েছিল লোন নিতে, কিন্তু ব্যাংক তাকে লোন দিতে রাজি হয়নি। অবনী জিজ্ঞেস করে সে পিস্তল এনেছে কিনা। অনিকেত তাকে 2টি বন্দুক বের করে দেখায়। তারপর নকলটি তাকে দিয়ে আসলটি নিজের কাছেই রাখে। অবনী বলে একটা পিস্তল দিয়েই তো দুজন মরতে পারত। অনিকেত উত্তর দেয় দুজন একসাথে মরবে তাই 2টা পিস্তল। অবনী হঠাৎ বলে ওঠে সে অনিকেতের সাথে ফিজিক্যাল হতে চায়। অনিকেত উঠে দাঁড়িয়ে পড়ে। সে টপিক চেঞ্জ করার চেষ্টা করছিল। কথায় কথায় অবনী আবারও অংশুমানের কথা বললে অনিকেত বলে এইসব সাইক্রিয়াটিস্টের পেছনে টাকা খরচ করার কোনো মানেই হয় না। তখন অবনী জানায় অংশুমান কেস স্টাডির জন্য তাকে চিকিৎসা দিচ্ছে, তাই টাকাও লাগে না। তাছাড়া ওষুধও ফ্রিতেই দেয়। সেও অবনীর মতো একজন রিসার্চার। অনিকেত কথা ঘুরিয়ে বলে তাহলে সে কথাই রইল, কাল তারা সুইসাইড করবে। অবনী হঠাৎ বলে ওঠে অনিকেতের অ্যাফেয়ার চলছে কিনা, কারণ বিগত 1 বছর ধরে তারা ফিজিক্যাল হয়নি। অনিকেত নিজেকে সামলেছে কিভাবে।
এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অনিকেত আগ বাড়িয়ে সরি বলে। সে জানায় ব্যাংক ব্যালেন্স শূন্য, সব শেষ হয়ে গিয়েছে, তাই সে একটু স্ট্রেস। অবনী চাইলে তাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারে, সে না হয় একা একাই এই ক্রাইসিস সামলানোর চেষ্টা করবে। অবনী তাকে থাপ্পড় মেরে বলে সে মরবে কিন্তু ডিভোর্স দেবে না। অনিকেত তাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে এসে ফেক নোটিশ দেখিয়ে সুইসাইড করার জন্য ম্যানিপুলেট করতে শুরু করে। অবনী এতটাই ম্যানিপুলেটেড হয়ে যায় যে সে অনিকেতের কাছ থেকে আসল পিস্তলটি নিয়ে সেদিনই আত্মহত্যা করতে চায়। অনিকেত তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু অবনী কিছুই শুনতে রাজি ছিল না। অনিকেত বলে তাদের আগে সুইসাইড নোট লিখতে হবে। অবনী রাজি হয়ে যায়। সে অনিকেতকে বলে পেপার নিয়ে আসতে। অনিকেত পেপার নিয়ে এলে অবনী ইয়া লম্বা একটি সুইসাইড নোট লেখে, যেখানে বাচ্চা না হওয়া থেকে শুরু করে দেউলিয়া হওয়া পর্যন্ত সবকিছুই লেখা ছিল। অনিকেত বলে এত কিছু লেখার দরকার নেই, অল্প লিখলেই হবে। অবনী জিজ্ঞেস করে কিন্তু সুইসাইড নোট লিখতেই হবে কেন? অনিকেত উত্তর দেয় যাতে রাধাবাই ড্রাইভার এদের পুলিশ হয়রান না করে। অবনী অনিকেতের 2 লাইনের সুইসাইড নোট কপি করতে করতে বলে রাধাবাইয়ের বেতনটা দিয়ে যেতে হবে, এছাড়া সে লালি, সালমা, গুড্ডি সহ বাকিদেরও ছেড়ে দেবে। এগুলো তার উইপুকার নাম যাদের সে প্লাস্টিক খাওয়া শেখাচ্ছিল। অনিকেত সুইসাইড নোটটি ব্যাগে রাখতে রাখতে বলে এজন্যই সে বলছে একটু সময় নিয়ে কাল সুইসাইড করবে। সাড়া না পেয়ে পিছু ফিরে দেখে অবনীর ঘুম এসে গিয়েছিল। আসলে অংশুমান তাকে ঘুমের ওষুধ দিত, তাই এই অবস্থা। অবনী বিড়বিড় করে বলে সে উইপোকাগুলোকে অ্যামোনিয়াম অ্যাসিড খেতে দিয়েছে, ওরা এটা খেতে অনেক ভালোবাসে কিন্তু ওরা প্লাস্টিক খাচ্ছে না। যাই হোক, অনিকেত অবনীকে বিছানায় শুইয়ে দিয়ে দেবীকে ফোন করে খুবই ফর্মালি তার কাছ থেকে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, যাতে পুলিশ কল রেকর্ড চেক করলেও তাদের অ্যাফেয়ার ধরা না পড়ে। পরের দিন সকালে অনিকেত অবনীকে ঘুম থেকে উঠিয়ে বলে ব্যাংক থেকে লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে যেতে এসেছে। অবনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অনিকেত জিনিসপত্র পাঠানোর ফর্ম সাইন করে ট্রাকওয়ালাকে মিথ্যা বলে সে অবনীকে রেনোভেশন সারপ্রাইজ হিসেবে দিতে চায়, তাই তাকে কিছুই না জানাতে। কাজ শেষে অনিকেত অবনীর সাথে ফাঁকা বাড়িতে এসে বসেছিল। ড্রাইভার চলে আসায় অবনী তাকে বলে এখন অফিসে যেতে, বিকালে ফিরে এলে তারা দুজন একসাথে সুইসাইড করবে। অনিকেত যাওয়ার আগে বলে যায় দুপুর 1:30টার দিকে অফিস থেকে ফিরে আসার চেষ্টা করবে। তারপর প্ল্যান মোতাবেক ড্রাইভারকে থানায় যেতে বলে পিস্তলের মিসিং রিপোর্ট লেখাতে। সবই ঠিক ছিল কিন্তু কনস্টেবল তাকে রিপোর্টের রিসিট দেয় না, বলে ক্রাইম ব্রাঞ্চ থেকে একজন অফিসার সবার আগে তার বাসা, অফিস এবং ফ্যাক্টরি খুঁজে দেখবে, তারপর সে ক্রাইম ব্রাঞ্চের অফিসারের কাছে ফোন দিয়ে কথা বলে অনিকেতকে জানায় অফিসার বিজি তাই আসতে পারবে না। অনিকেত স্বস্তির নিঃশ্বাস ফেলে রিসিটটি নিয়ে থানা থেকে বেরিয়ে আসে। তারপর ড্রাইভারকে বলে অফিসে যেতে। গাড়িতে বসেই অনিকেত রাধাবাইকে কল করে বলে ঠিক দুপুর 2টোয় চলে আসতে হবে, কারণ অবনী ডাক্তারের কাছে যাবে। ড্রাইভার বেচারা ভাবে তার স্যার ম্যাডামকে কত ভালোবাসে। তারা কিছুক্ষণের মাঝে অফিসে পৌঁছে যায়। 12টা 33 মিনিটে অনিকেতের সেক্রেটারি তাকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টের কথা স্মরণ করিয়ে দেয়। অনিকেত না চাইতেও তাড়াহুড়া করে ফেলছিল। সে বের হওয়ার আগে তার এক কর্মচারী জিজ্ঞেস করে আজকে রাতের প্ল্যান কি। আজকে তো 31st নাইট। অনিকেত কোনো মতে এদিক সেদিকের উত্তর দিয়ে বেরিয়ে যায়। প্ল্যান মোতাবেক দেবীর ক্লিনিকে পৌঁছে গ্রাউন্ড ফ্লোরে থাকা ফটোকপির দোকানে এসে একটি বই ফটোকপি করতে দেয়। দোকানদার 1 ঘন্টা পরে না আসতে বলে 45 মিনিট পরে আসতে বলে। যাই হোক, অনিকেত বলে সে ডেন্টিস্টের কাছে কাজ সেরে তারপর বই নিয়ে যাবে। এরপর সে দেবীর চেম্বারে এসে অ্যাপয়েন্টমেন্ট চেক করে বাইরেই বসে থাকে। প্ল্যান অনুযায়ী ঠিক 1টা বাজতেই দেবী তাকে চেম্বারে ঢুকিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। অনিকেত ঝটপট নিজের কাপড় বদলে ব্যাগ থেকে পিস্তলগুলো এবং কাল রাতে লেখা সুইসাইড নোট ডেলিভারি ব্যাগে ভরে ফেলে। দেবী অনিকেতের ফোন রেখে দেয়, কারণ ইনভেস্টিগেশনে ফোন ট্র্যাক করতে পারে। প্ল্যান অনুযায়ী অনিকেত সবকিছু নিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেবী ক্যাবিনে বসে বসে র্যান্ডম শব্দ করতে থাকে যাতে বাইরের কেউ সন্দেহ না করে। অনিকেত বিল্ডিং থেকে বের হয়ে পার্কিং এ থাকা নির্দিষ্ট স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে সে নিজের বাংলোতে পৌঁছে যায়। অনেকবার বেল বাজানোর পরও অবনী দরজা না খোলায় অনিকেত নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে চলে আসে। অবনীকে ডাকতে ডাকতে বেডরুমে এসে দেখতে পাই অবনী শুয়ে আছে। মাথার কাছে ওষুধের কৌটা দেখে ভাবে হয়তো ওষুধ খেয়েছে তাই ঘুম আসছে। সে অবনীকে ডাকতে গিয়েও ডাকে না। ঘড়িতে সময় দেখে কিছু একটা ভাবে। তারপর ব্যাগ থেকে আসল পিস্তল বের করে অবনীর হাত দিয়েই তার মাথায় শুট করে। সাথে সাথেই গল গল করে রক্ত বেরিয়ে আসে, যেটা দেখে অনিকেতের বমি পেয়ে গিয়েছিল। সে বাথরুমে যেতে গেলেই অবনীর ফোন
বেজে ওঠে। তাই সে বাথরুমে না গিয়ে দ্রুত সুইসাইড নোট বের করে অবনীর পাশে রেখে দেয়। তারপর বরিকের কৌটা বের করে নোটের চারপাশে ছড়িয়ে দিয়ে কিছুটা অবনীর হাতেও লাগিয়ে দিয়েছিল। সেই সাথে কৌটাতেও তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। সেটা নোটের উপর রেখে বের হতেই যাবে, তখনই খেয়াল করে সে হেলমেট নেয়নি। আবারও ফিরে এসে হেলমেট নিয়ে তাড়াহুড়ো করে বাংলো থেকে বেরিয়ে আসে। স্কুটি ঠান্ডা মাথায় চালানোর কথা থাকলেও অনিকেত খুব তাড়াহুড়ো করে স্কুটি চালিয়ে ক্লিনিকে চলে আসে। স্কুটি রেখে যাওয়ার সময় তার ড্রাইভার তাকে ডাক দেয়। অনিকেত এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেও দেখা যায় সে স্কুটির চাবি রেখে এসেছিল, তাই তার ড্রাইভার তাকে সেটাই দিচ্ছে। এদিকে দেবীর চেম্বারে এক মহিলা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কারণ তার শাশুড়ির মুখ দিয়ে রক্ত পড়ছিল। দেবী অনেক বোঝানোর চেষ্টা করে যে ভেতরে পেশেন্ট আছে, কিন্তু ওই মহিলা কিছুই শুনতে চাইছিল না। দেবী বাধ্য হয়ে তাকে বাইরে ওয়েট করতে বলে ফার্স্ট এইড কিট আনতে চলে যায়। এদিকে অনেকে যাওয়ার সময় পেছনে ফাঁকা থাকলেও এখন সেখানে কাজ চলছিল। তারপরও সে চিঠি ডেলিভারি দেওয়ার নাম করে চেম্বারের পেছনে পৌঁছে যায়, কিন্তু দেবী তখন ওই মহিলার শাশুড়ির ট্রিটমেন্ট করতে ব্যস্ত থাকায় দরজা খুলতে পারে না। অনিকেত একবার সামনের দিকে এসে দেবীকে দেখা দিয়ে আবার সরে পড়ে। দেবী চেম্বারে ঢুকে দরজা খুলতে অনিকেত ভেতরে চলে আসে। ড্রেস বদলাতে বদলাতে দেবীকে জানায় সে অবনীকে ঘুমের মাঝে গুলি করেছে। দেবী দ্রুত তার দাঁতের ফিলিং পলিশ করে দিলে অনিকেত বাইরে এসে পেমেন্ট করে বেরিয়ে যাওয়ার সময় দেবী কেবিন থেকে বেরিয়ে তাকে বলে ভালোভাবে হাত ধুতে। বাহানা হিসেবে বলে দাঁতের ফিলিং ম্যাটেরিয়াল হাতে লেগে গিয়েছিল, কিন্তু আসলে সে বোরিক অ্যাসিড ধোয়ার কথা মনে করিয়ে দেয়। দেবী সেই মহিলাটির শাশুড়িকে ভেতরে নিয়ে যাওয়ার সময় মহিলাটি তাকে সরি বলতে চায়, কিন্তু দেবী দরজা লাগিয়ে দেয়। তখন মহিলাটি দেবীর অ্যাসিস্ট্যান্টকে বলে সে আসলে তাড়াহুড়োই ছিল, কারণ সে এখান থেকে 31st নাইটের পার্টিতে যাবে। অন্যদিকে অনিকেত নিচে এসে ফটোকপির দোকান থেকে বই কালেক্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। পথে যেতে যেতেই স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নেয়। তারপর অনেকবার অবনীকে কল করে ড্রাইভারকে বলে অবনী ফোন তুলছে না, তাকে ফোন দিলে হসপিটালে নিয়ে যেতে। অফিসে এসে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে বাড়ি থেকে কোনো ফোন এসেছে কিনা, কিন্তু না, এখনো কোনো ফোন আসেনি। কাজ করতে করতেও অনিকেত বারবার নিজের ফোন চেক করছিল। অন্যদিকে দেবী প্ল্যান মোতাবেক তার অ্যাসিস্ট্যান্টকে ছুটি দিয়ে দেয়। 2:30 বেজে গেলেও যখন রাধাবাইয়ের কোনো ফোন আসে না, তখন অনিকেত নিজেই বেরিয়ে পড়ে। ড্রাইভারকে বলে সরাসরি বাড়িতে যেতে। সেখানে পৌঁছেও অনিকেত ভেতরে না গিয়ে ফাইল আনার বাহানায় ড্রাইভারকে আগে ভেতরে পাঠায়। একটু পর ড্রাইভারের আওয়াজ শুনে ভেতরে গিয়ে দেখতে পাই সেখানে কোনো লাশ নেই, না আছে কোনো রক্ত। ড্রাইভার আসলে ফাইল না পেয়ে তাকে ডাকছিল। অনিকেত ড্রাইভারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর দেবীকে কল করে বাড়িতে আসতে বলে। দেবীর সাথে কথা শেষ করে সে রাধাবাইকে কল করে জিজ্ঞেস করে সে আজ আসেনি কেন। রাধাবাই জানায় সে এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি, তাছাড়া তার চাবিও কাজ করছিল না। রাধাবাইয়ের সাথে কথা শেষ করতেই সেখানে দেবী চলে আসে। দেবীও অবাক, অনিকেত যদি খুন করেই থাকে তাহলে লাশ কোথায়, তাহলে কি অবনী মারা যায়নি? তাদের সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। অনিকেত ওয়াশরুমে হাত ধুয়ে টিস্যু ফেলার সময় কিছু একটা দেখতে পেয়ে দেবীকে ডাক দেয়। দেবী সেটা দেখেই অনিকেতকে চড় মারলে অনিকেত বলে সে না। এরই মাঝে অনিকেতের কাছে অবনীর ফোন থেকে কল আসে। অনিকেত ভয়ে ভয়ে ফোন রিসিভ করলে ফোনের অপর পাশ থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে, যে অনিকেতকে তার সাথে দেখা করতে বলে। অনিকেত জিজ্ঞেস করে সে কে, কিন্তু লোকটি কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলে তার দেওয়া ঠিকানায় এসে দেখা করতে। তারা লোকটির দেওয়া ঠিকানায় চলে আসে। লোকটির সাথে দেখা করতে শুধু অনিকেত যায়, আর দেবী গাড়িতেই বসে থাকে। বেল বাজালে একটি লোক দরজা খুলে অনিকেতকে একা দেখে দেবীকেও নিয়ে আসতে বলে। অনিকেত দেবীর কথা অস্বীকার করলে লোকটি বলে সে জানে দেবী গাড়িতে বসে আছে। অনিকেত দেবীকেও সাথে নিয়ে আসলে লোকটি দরজা খুলে নিজের পরিচয় দেয়। সে অংশুমান, অবনীর সাইকিয়াট্রিস্ট। অংশু তাদের দুজনকে ভেতরে আসতে বলে, তারপর একটি রুমে এনে বসতে বলে। অনিকেত জিজ্ঞেস করে অংশু তাদের কেন ডেকেছে। অংশু উত্তর না দিয়ে একটি চেয়ার ঘুরিয়ে দেখায়। দেখা যায় সেখানে অবনী বসে আছে। অনিকেত ও দেবী ভয় পেয়ে যায়। অংশু অভয় দিয়ে বলে অবনী মৃত। অনিকেত অবাক হওয়ার ভান করে বলে মৃত, কিন্তু কিভাবে? অংশু অবনীর সাথে কি করেছে? দেবী ও সে অংশুর ঘাড়ে দোষ চাপাতে চাইছিল। তখন অংশু বলে সে অনিকেতকে দেখেছে অবনীকে গুলি করতে, সে তখন বাথরুমেই ছিল। অনিকেত জিজ্ঞেস করে সে তার বাড়িতে ঢুকলো কিভাবে। অংশু বলে সে অবনীর সাইকিয়াট্রিস্ট, তার কোনো দরকার নেই জোর করে ঢোকার। দেখা যায় অবনী তাদের সেশনের সময় অংশুকে বলে তার বাচ্চা অনেক পছন্দ, দেখলেই মনে হয় কিডন্যাপ করে নিয়ে যেতে। সে অনিকেত এবং তার সম্পর্কের
প্রয়োগের কথাও বলে। অংশু তাকে জিজ্ঞেস করে তার রিসার্চ কেমন চলছে। অবনী জানায় চলছে কোনো রকম। তার বিশ্বাস উইপোকা ব্যাকটেরিয়া এরা একটু জেনেটিক্যালি মডিফাই হলেই পরিবেশ দূষণ আটকাতে পারবে। অংশু অনিকেতকে বলে সে অনেক চেষ্টা করেছে, ওষুধেও কোনো কাজ হচ্ছিল না। গত এক সপ্তাহ ধরে অবনী শুধু মরার কথা বলতো। একদিন অবনীর মন অনেক খারাপ ছিল, কারণ তার 2টি উইপোকা প্লাস্টিক খেয়ে হজম করতে না পেরে মারা গিয়েছিল। তবে সে আশা করছে এদের পরবর্তী প্রজন্ম প্লাস্টিক খাবে। অংশু অনিকেতের মতো তাকে ডিমোটিভেট না করে পজিটিভ কথা বলায় অবনী অংশুর প্রেমে পড়ে যায়। কিন্তু অংশু অনিকেতদের জানায় সে অবনীকে বলেছিল ডক্টর পেশেন্টের মধ্যে এমন সম্পর্ক ঠিক নয়। অবনী প্রথমে রেগে গেলেও পরে ঠিকই বুঝেছিল। কথাটা শুনে অনিকেত ও দেবী হেসে ফেলে। অংশু জিজ্ঞেস করে তারা হাসছে কেন। তখন দেবী নিজের ব্যাগ থেকে একটি প্রেগন্যান্সি কিট বের করে, যেটা সে বাথরুমের ডাস্টবিনে পেয়েছিল। দেখা যায় রেজাল্ট পজিটিভ। অনিকেত জানায় বাচ্চাটা তার নয়, কারণ বিগত 1 বছর ধরে তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। দেখা যায় আজ সকালে অবনী টেস্ট করে অংশুকে ফোন দিয়ে জানায় সে প্রেগনেন্ট এবং বাচ্চাটি তার। অংশু ভরকে যায়। অন্যদিকে অবনী অংশুর ভরকে যাওয়া কণ্ঠ শুনে রেগে গিয়েছিল। অংশুকে হুমকি দিয়ে বলে সে তার বাড়িতে এসে তামাশা করবে যদি অংশু তার বাচ্চাকে স্বীকৃতি না দেয়। অবনী চাইছিল অনিকেতকে ডিভোর্স দিয়ে অংশুকে বিয়ে করে সংসার করবে। অংশু অবনীকে কোনো মতে শান্ত করে, বলে সে অবনীর সাথে দেখা করতে আসবে। অংশু জানায় এই পর্যন্ত আসতে তার 20 বছর সময় লেগেছে। অবনী সেটা এক মুহূর্তেই নষ্ট করে দিতে পারত। তাই সে নিজের হাতে ওষুধের ওভারডোজ বানিয়ে 1টার দিকে অবনীর সাথে দেখা করতে অনিকেতের বাংলোতে চলে আসে। সেখানে অবনীকে ভুলিয়ে ভালিয়ে ওষুধ খাইয়ে দেয়। ওষুধের ওভারডোজে অবনীও ঘুমের মাঝেই মারা গিয়েছিল। কিন্তু অংশু বের হওয়ার আগেই অনিকেত সেখানে চলে আসে। তারপর সে অবনীর মাথায় গুলি করে। অনিকেত ওয়াশরুমে আসতে গেলে অংশুই বুদ্ধি করে অবনীর ফোনে কল করেছিল। দেবী জিজ্ঞেস করে কিন্তু লাশ এখানে নিয়ে এসেছে কেন। অংশু উত্তর দেয় এটা তার প্ল্যানের অংশ ছিল না, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে। লাশ পাওয়া গেলে ইনভেস্টিগেশন হতো, আর তাতে তাদের দুজনের সাথে সেও ফেসে যেত, কারণ অবনীর পেটে তার বাচ্চা ছিল। অনিকেত বলে কিন্তু সুইসাইড নোট তো ছিল, কোনো প্রকার সমস্যা হতো না। তখন অংশু বলে পেটে বিষ আর মাথায় গুলি, পোস্টমর্টমে ক্লিয়ার হয়ে যেত আগে বিষ খেয়ে মরেছে তারপর গুলি করা হয়েছে। সুইসাইড কেস নয় বরং মার্ডার কেস হয়ে যেত। তাই বাধ্য হয়ে সে অবনীর লাশ নিয়ে এসেছে। দেখা যায় সবকিছু পরিষ্কার করে অবনীর লাশ নিয়ে আসার সময় রাধাবাই চলে এসেছিল। অংশু ভেতর থেকে দরজা লক করে দেওয়ায় ভেতরে আসতে না পেরে সে চলে যায়। এই সুযোগে অংশু অবনীকে নিয়ে বেরিয়ে আসে। দেবী ও অনিকেত অংশুকে দোষ দিচ্ছিল যে সে তাদের প্ল্যান নষ্ট করেছে, আর অংশু তাদের দোষ দিচ্ছিল কারণ সে আগে অবনীকে মেরেছে। বেশ কিছুক্ষণ কুকুর বেড়ালের মতো ঝগড়া করার পর তারা সিদ্ধান্ত নেয় ঝগড়া করে লাভ নেই, বাঁচতে হলে বডি ডিসপোজ করতে হবে। দেবী অংশুকে বিশ্বাস করতে চাইছিল না। অনিকেত তাকে বোঝানোর চেষ্টা করে অংশুও তাদের মতো ফেসে গিয়েছে, তাই আশা করা যায় সে কোনো ছলচাতুরি করবে না। দেবী এবং অংশু একে অপরকে বিশ্বাস না করলেও বডি ডিসপোজ করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই তারা তিনজনে নিজেদের সেফটির জন্য টাইমার সহ একটি মেসেজ দিয়ে রাখে। কেউ যদি মারা যায় তাহলে সময় মতো মেসেজটা ডিলিট হবে না, আর সেটা সেন্ড হয়ে যাবে, আর সেটা ডেলিভারি হয়ে গেলে বিপরীতজন ফেসে যাবে। মেসেজ টেসেজ পাঠানো শেষ হলে শুরু হয় কিভাবে বডি ডিসপোজ করা হবে তার পরিকল্পনা। অংশু সাজেস্ট করে লাশ পুঁতে ফেলা সব থেকে ভালো। দেবী বলে তাহলে অংশুর বাড়িতেই পোতা হোক। অংশু বলে না, অনিকেতের বাংলো বেশি বড়। তখন অনিকেত সমাধান দেয় শহর থেকে দূরে নির্জন কোনো স্থানে পুঁতে রাখতে হবে, কারণ সে থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখালে পুলিশ সবার আগে আশেপাশেই খুঁজবে। দেবী বলে ওঠে সব থেকে ভালো হয় বডি টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে আসলে। অনিকেত ও অংশুমান দুইজনই দেবীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল, কারণ এত ক্যাজুয়ালি এত ভয়ঙ্কর কথা একজন মেয়ে কিভাবে বলতে পারে। যাই হোক, আইডিয়াটা তাদের পছন্দ হয়, কিন্তু সমস্যা হলো বডি টুকরো করবে কে। দেবী বলে অবশ্যই অনিকেত ও অংশু, কারণ তারা পুরুষ। অনিকেত বলে বডি দেবী ও অংশু কাটবে কারণ তারা ডাক্তার। এভাবেই কিছুক্ষণ ঝগড়া করার পর ডিসিশন নেওয়া হয় বডি টুকরো টুকরো করা হবে না, বরং দাফনি করা হবে। যেই ভাবা সেই কাজ। তারা অবনীর লাশ নিয়ে গাড়িতে উঠায়। অংশু এত সুন্দরভাবে অবনীকে ড্রেস আপ করিয়েছিল যে দেখে বোঝাই যাচ্ছিল না সে মৃত। আজকে 31 ডিসেম্বর, পুলিশ পাক্কা চেকিং করবে। তারা দাফনের জন্য কোদাল নিয়ে নেয়, সাথে ডিজেল ক্যানও নেয়, কারণ দাফন না করতে পারলে পুড়িয়ে দিতে হবে। অবশেষে তারা তিনজন গাড়িতে উঠে পড়ে। অনিকেত পিস্তলটি বের করে গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেয়। তারা ডিসিশন নেয় গুজরাট সুরাট
রাত রোডের দিকে যাবে কারণ সেদিকে ট্রাফিক কম। তারা প্রার্থনা করে বেরিয়ে যায়। পথে যেতে যেতে একটি পেট্রোল স্টেশন থেকে গাড়ির ট্যাঙ্ক ফুল করিয়ে নেয়। সেখানে একজন মহিলা কর্মচারী দেবীকে নিউ ইয়ার উপলক্ষে ফুল দেয়। অবনীকেও ফুল দিতে গেলে দেবী মিথ্যা বলে অবনী অসুস্থ তাই ঘুমাচ্ছে, তাকে না ডাকতে। ট্যাঙ্ক ফুল করতে করতে তিনজন একে অপরকে খোঁচা দিয়ে কথা বলেই যাচ্ছিল। যাওয়ার পথে অংশু পানি এবং স্ন্যাক্স নিয়ে নেয়। তারা আবারও চলতে শুরু করে। পথে দেবী একটু পর পর অনিকেতকে পানি খেতে দেয় কারণ তার কিডনি স্টোন। এদিকে অংশু মচর মচর করে স্ন্যাক্স খেয়েই যাচ্ছিল, যেটা শুনে অনিকেত বিরক্ত হয়ে তাকে থামতে বলে। অংশু জানায় মানুষ টেনশনে থাকলে জাঙ্ক ফুড খেতে ইচ্ছে হয়, এটা সাইকোলজিক্যাল। অনিকেত ড্রাইভ করছিল আর অংশু ও দেবী বুদ্ধি বের করছিল বডির কি করবে। জঙ্গলে ফেলে দেবে যাতে জন্তু জানোয়ার খেয়ে ফেলে, পাহাড় থেকে ফেলে দেবে নাকি আগুনে পোড়াবে। কথা বলতে বলতেই তারা টোল প্লাজায় চলে আসে। সামনেই পুলিশ গাড়ি চেকিং করছিল। ইন্সপেক্টর অনিকেতকে চেক করছিল সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা। আর দেবী পুলিশের হাত থেকে বাঁচতে ঘুম আসার ভান করে অবনীর লাশ জড়িয়েই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর দেবী ড্রাইভিং সিটে বসে আর অনিকেত অবনীর লাশের পাশে। দেবী ড্রাইভ করার সময় তাদের সামনে হঠাৎ একটি পিকআপ চলে আসে। দেবী চাইছিল পিকআপটিকে ওভারটেক করতে, কিন্তু ড্রাইভার মদ খেয়ে উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছিল। দেবীও অনেক জেদি, কিছুতেই হার মানবে না। এভাবে পাল্লা দিতে দিতে একটুর জন্য তারা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। কিছুক্ষণ যাওয়ার পর তারা গাড়ি থেকে নেমে জঙ্গলে যায় জুৎসই জায়গা খুঁজতে। একটি জায়গা পছন্দও হয়ে যায়। অনিকেত ও অংশু ফিরে এলে অংশু ও দেবীর মধ্যে আবারও ঝামেলা লেগে যায়। দেবী অনিকেতকে বলে গর্ত খোঁড়া হয়ে গেলে ওটাকেও মেরে অবনীর সাথে দাফন করে দিতে। অনিকেত উত্তর দেয় দেবীর কি মানুষ মারার নেশা হয়ে গিয়েছে। যাই হোক, অংশু ও অনিকেত গর্ত খুঁড়তে শুরু করে আর দেবী গাড়িতে বসে অনিকেতের পিস্তলটি নেড়ে চেড়ে দেখতে শুরু করে। একটু পর একটি কাপল এসে তাদের গাড়ি থেকে একটু দূরেই মোটরসাইকেল পার্ক করে। মেয়েটি এগিয়ে এসে দেবীকে জিজ্ঞেস করে তারাও এখানে ক্যাম্প ফায়ারের জন্যই এসেছে কিনা। দেবী বলে না, মূত্র বিসর্জনের ব্রেক। অনিকেত ও অংশু মাটি খোঁড়ার সরঞ্জাম ফেলে রেখেই উপরে উঠে আসতে বাধ্য হয়। তারা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে পুলিশ। তারা কিছু করার আগেই পুলিশ তাদের গাড়ির কাছে এসে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। অংশু নার্ভাসলি হেসে উত্তর দেয় সামনেই। পুলিশ পেছনে উকি দিয়ে অবনীকে দেখে জিজ্ঞেস করে ওনার কি হয়েছে। অনিকেত বলে অসুস্থ তাই ঘুমাচ্ছে। অংশুও তাল মিলিয়ে বলে তারা অবনীকে নিয়েই সামনে একটি হসপিটালে যাচ্ছে। তখন পুলিশটি বলে একজন মহিলাকে তাদের গাড়িতে নিতে এবং তাকে ফলো করে তার পেছন পেছন যেতে। অংশু অনিকেতের সাথে পেছনে এসে বসে আর মহিলাটির সামনে দেবীর সাথে। ওই মহিলা অনবরত কথা বলেই যাচ্ছিল, যেমন অবনীর কি হয়েছে, সে মরার মতো কেন ঘুমাচ্ছে ইত্যাদি ইত্যাদি। অনিকেতও কিছু কিছু উত্তর দিচ্ছিল। হঠাৎ মহিলাটি বলে ওঠে তার দেবীকে চেনা চেনা লাগছে। তারপর বলে সে আজ দুপুরে তার শাশুড়িকে নিয়ে দেবীর চেম্বারে এসেছিল। মানে এই সেই মহিলা যে তার ক্লিনিকে এসে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিল। অনিকেত তার গাড়িতে রাখা স্টিলের পানির বোতল থেকে পানি খেতে চাইলে অংশু তাকে পানি খেতে দেয় না কারণ সে পানি খাচ্ছিল আর প্রস্রাব করতে চাইছিল। এদিকে মহিলা কিছুক্ষণ চুপ থেকে হাঁপিয়ে গিয়েছিল, তাই সে পিছু ফিরে অবনীর দিকে তাকিয়ে বলে তার মনে হচ্ছে অবনী জ্ঞান হারিয়েছে, নয়তো তাদের উচ্চ স্বরের কারণে ঘুম ভেঙে যাওয়ার কথা। তার মন অন্যদিকে ঘোরানোর জন্য অনিকেত ডিফারেন্ট টপিকে কথা বলতে থাকে। হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে এলে দেবী হার্ট ব্রেক করে, যার ফলে অবনীর লাশ সামনে সিটে বাড়ি খায়। তারপরও তার জ্ঞান ফিরছে না দেখে মহিলাটি বলে ওঠে অবনী মারা গিয়েছে। সবাই বোঝাতে থাকে অবনী ঠিক আছে, কিন্তু মহিলা বুঝতে পারে তারা সবাই জানে অবনী মারা গিয়েছে, তাই সে ফোন বের করে পুলিশকে কল করতে যায়। তখনই অনিকেত তার হাতে থাকা স্টিলের বোতল দিয়ে মহিলার মাথার পেছনে আঘাত করে বসে। দেবী তাড়াতাড়ি গাড়ি থামিয়ে চেক করে দেখে মহিলা মারা গিয়েছে। তারা বুঝতে পারে না তাদের কি করা উচিত, পুলিশকেই বা কি জবাব দেবে। তাদের দেখতে না পেয়ে সামনে থেকে পুলিশ অফিসারকে ফিরে আসতে দেখে দেবী আবারও গাড়ি চালাতে শুরু করে। পুলিশটি তাদের গাড়ির পাশে এসে জিজ্ঞেস করে মহিলা ঘুমিয়ে গিয়েছে কিনা। তারপর দেবীকে বলে মহিলাকে ঘুম থেকে ডেকে দিতে, কারণ তার গন্তব্য প্রায় চলে এসেছিল। দেবী মহিলাকে ডাকার ভান করে। মহিলা উঠছে না দেখে পুলিশটি বলে সামনে গাড়ি থামাতে। দেবীও আর উপায় না পেয়ে গাড়ি থামায়। পুলিশ তাদের গাড়ির কাছে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে মহিলা তাকে কেন কল করেছিল। অংশু মিথ্যা বলে শরীর ভালো লাগছিল না তাই। পুলিশ অফিসার মহিলাটির গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে বুঝতে পারে সে আর বেঁচে নেই। সাথে সাথেই সে তার সার্ভিস গান বের করে তাদের দিকে তাক করে। অনিকেত ও অংশু তাকে উল্টোপাল্টা কিছু একটা বোঝাতে চাইছিল, কিন্তু অফিসার কোনো কথা না শুনে ব্যাকআপ ডাকার জন্য
কল করতে চায়। হঠাৎ একটি গুলি চলে, দেখা যায় দেবী অনিকেতের সেই পিস্তলটি দিয়ে পুলিশ অফিসারকে শুট করেছে। অংশু দেবীকে কিছু একটা বলতে গেলে দেবী তার দিকে বন্দুক তাক করে বলে ওই অফিসার ফোন করতে পারলে ফাঁসিতে ঝুলতে হতো, এসেছিল একটা বডি ডিসপোজ করতে, আর এখন তাদের কাছে তিনটা বডি। অংশু বলে তার মনে হচ্ছে দেবী তাকেও মেরে ফেলবে। ব্যাস, দেবী আর তার মধ্যে কথা কাটাকাটি, তারপর মারামারি শুরু হয়ে যায়। অনিকেত কোনো মতে তাদের চুপ করিয়ে দেয়। তখনই পাশ থেকে যাওয়া একটি মোটরসাইকেল থেকে একজন ছেলে দেবীকে টিস করে। দেবী অংশুকে মারার জন্য যে পাথর তুলেছিল সেটা ছুঁড়ে মারে, দেখা যায় সেটা ওই মোটরসাইকেলে লেগেছে এবং সেটা অ্যাক্সিডেন্টও করেছে। মানে কি একটা অবস্থা। যাই হোক, তারা চুপচাপ পুলিশের বডি সহ আবারও গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই তাদের টেক ওভার করা ট্রাকটি উল্টে পড়ে আছে আর তাতে আগুন লেগে গিয়েছিল। তারা নেমে এসে দেখে কেউই বেঁচে নেই। অনিকেত বলে ঠিকই আছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলে এমনই হবে। মানে 3 জন, অ্যাপারেন্টলি 4 জনের খুনি এই কথা বলছে, কারণ আমরা জানি না অ্যাক্সিডেন্ট করা বাইকার বেঁচে আছে কিনা। যাই হোক, তারা সিদ্ধান্ত নেয় এই আগুনেই 3টি বডি পুড়িয়ে ফেলবে, তাহলে কেউ আর সন্দেহ করবে না। দেবী গাড়িতে এক্সট্রা ডিজেল ঢালছিল আর বাকি 2 জন পুলিশের বডিটি গাড়ির কাছে নিয়ে যাচ্ছিল। বডি রাখার আগে খেয়াল করে ভেতরে একজন আহত কিন্তু বেঁচে আছে। লোকটি তাদের দিকেই তাকিয়েছিল। তখনই দূরে আলো জ্বলে উঠলে তারা বুঝতে পারে আশেপাশেই বসতি। তাই তারা প্ল্যান ক্যান্সেল করে পুলিশের লাশ আবারও গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ি স্টার্ট করার আগে অংশু বলে ওই ট্রাকে থাকা লোকটি তাদের দেখেছে, বেঁচে গেলে যদি পুলিশকে বলে দেয়। তাই তারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে চলে আসে। দেবী আফসোস করে বলে একটা সুন্দর চান্স মিস করে ফেলেছে। তারা 3টা বডি নিয়ে গাড়িতে বসে শুধু ঘুরেই যাচ্ছিল। দেবী টাইম চেক করে বলে এখন 5টা বেজে গিয়েছে, তাদের ফিরে যাওয়া উচিত। অনিকেত সাই জানিয়ে বলে আজকে বডিগুলো ডিসপোজ করতে গেলে নিশ্চিত ধরা পড়ে যেতে পারে, তাই তারা কাল রাতে আবারও বডিগুলো নিয়ে বের হবে। অংশু জিজ্ঞেস করে কিন্তু যদি ফিরতে গিয়ে ধরা পড়ে যায়? দেবী উত্তর দেয় 31st নাইট শেষ, এত ভোরে কোনো চেকপোস্টই খোলা থাকবে না। অনিকেত ও দেবীও এবার টেনশনে স্ন্যাক্স খেতে শুরু করে দিয়েছিল। তারা আবারও মুম্বাইয়ে ফিরে আসে এবং পথেই টাইমার সেট করা মেসেজগুলো ডিলিট করে দেয়, কারণ এখন মেসেজ সেন্ড হয়ে গেলে সমস্যা। তারা অনেক কষ্টে বডি 3টি অনিকেতের লিভিং রুমের সোফায় এনে রাখে। একটু জিরিয়ে নেওয়ার জন্য 3 জন নিচে বসে পড়েছিল। দেবী আগামীকালের প্ল্যান করতেই যাচ্ছিল, কিন্তু তার আগে ঝাড়বাতি তাদের উপরে এসে পড়ে। 3 জন সেখানেই মারা যায়। পরের দিন পুলিশ এসে ভাবে সবাই ঝাড়বাতি পরেই মারা গিয়েছে, কিন্তু কথা হলো শক্ত নাইলনের দড়ি দিয়ে বাঁধা ঝাড়বাতি কিভাবে পড়লো। দেখা যায় অবনী সেই উইপোকা অর্থাৎ লালি সালমা গুড্ডিরা জেনেটিক্যালি মিউটেটেড হয়ে সত্যি সত্যি প্লাস্টিক খাওয়া শুরু করেছিল, আর তারাই নাইলনের দড়ি খেয়ে ফেলেছিল। মুভিটি এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো, মুভির কাহিনীই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে একটি প্রশ্ন, এই 3 জন মরার আগে ঠিক কতজনকে খুন করেছে? এর উত্তর পরের ভিডিওতে পেয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।